ডিজিটাল পাবলিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের টপিকস হলো লুসেন্টের বায়োলজি সিস্টেম অফ দ্য হিউম্যান বডির পার্ট নাম্বার 7। এই টপিকসটা একটু বড়, এই কারণের জন্য এর অনেকগুলো পার্ট হয়ে যাচ্ছে। তবে এই টপিকসটা কমপ্লিট হয়ে গেলে লুসেন্টের বায়োলজি কমপ্লিট হয়ে যাবে। এরপরে কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ফার্স্ট বলছে ট্রাকিয়া। তো ট্রাকিয়া এটা আগে কি, ছবিতে আগে দেখিনি, ঠিক আছে। ট্রাকিয়া দেখো, এটা হলো ট্রাকিয়া। টোটাল এই অংশটা হলো ট্রাকিয়া, ঠিক আছে। এরপরে আবার ট্রাকিয়া বিভক্ত হয়ে ব্রঙ্কি, এবং ব্রঙ্কিটা আবার বিভক্ত হয়ে ব্রঙ্কিওলস, তারপরে ব্রঙ্কিওলস এর শেষে অ্যালভিওলাই নিয়ে ফুসফুসটা তৈরি হয়েছে, ঠিক আছে। তো ফার্স্ট দেখো এই ট্রাকিয়া সম্পর্কে, মানে এই ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কি, ব্রঙ্কিওলস, অ্যালভিওলাই, এগুলো সম্পর্কে আমরা পড়বো আজকে। ওকে, তো ফার্স্ট দেখো ট্রাকিয়া। ট্রাকিয়া কি বলছে? ফ্রম দ্য বেস অফ ল্যারিক্স এ টিউব ইজ অ্যারাইজেস, passes through the neck and reaches up to middles of thorax is called trachea. তো দেখো ল্যারিক্সের বেস থেকে একটা টিউব বা নালী উৎপত্তি হয়েছে, যেটা গলার মধ্য দিয়ে পৌঁছে থোরাক্সের মধ্য পর্যন্ত পৌঁছেছে, এটাকে বলা হচ্ছে ট্রাকিয়া। ইট ইজ সাপোর্টেড বাই সি শেপড কার্টিলাজিনাস রিং। তো এই ট্রাকিয়াটা সি আকৃতির কার্টিলাজিনাস রিং এর সাহায্য নিয়ে অবস্থান করে। নেক্সট বলছে ইন্টারনালি ট্রাকিয়া ইজ লাইন্ড বাই সিলিয়েটেড অ্যান্ড মিউকাস সিক্রিয়েটিং এপিথেলিয়াম। তো ট্রাকিয়ার ভেতরে সিলিয়েটেড ও মিউকাস খরিত এপিথেলিয়াম রেখা থাকে। নেক্সট বলছে ব্রঙ্কি। ইন দি থোরাসিক রিজনস ট্রাকিয়া ডিভাইডেড ইন্টু টু ব্রাঞ্চেস কল্ড ব্রঙ্কি। তো এইখানে বলছে ট্রাকিয়াটা আমি আগে বলে দিলাম যে দুটো অংশে আবার বিভক্ত হয়েছে, এই দুটো অংশকে বা দুটো শাখাকে বলা হয় ব্রঙ্কি। তো দেখে নাও ছবিতে, ওপরের এখান থেকে এই পর্যন্ত এটা ট্রাকিয়া, যখন এটা বিভক্ত হয়েছে দুটো শাখায় এটাকে বলা হচ্ছে ব্রঙ্কি। এরপরে কি বলছে? ইচ ব্রঙ্কাস এন্টার্স ইনটু দ্য লাংস অফ ইটস ওন সাইড। প্রত্যেক ব্রঙ্কাস তাদের নিজ নিজ সাইডের ফুসফুসের মধ্যে প্রবেশ করেছে। আফটার এন্টারিং ইনটু দ্য লাংস, ব্রঙ্কাস অফ ইচ সাইড ডিভাইডেড অ্যান্ড রিডিভাইডেড ইনটু ভেরি ফাইন টিউব কল্ড ব্রঙ্কিওলস। তো যখন ফুসফুসের মধ্যে এই ব্রঙ্কাস প্রবেশ করে, তখন এই ব্রঙ্কাসটা আবার পুনরায় বিভক্ত হয়ে সূক্ষ্ম নালিকায় বিভক্ত হয়েছে, এটাকে বলা হচ্ছে ব্রঙ্কিওলস, ঠিক আছে। Finally, bronchioles give rage alveoli or alveolar sac. Alveoli are the site of gaseous exchange. তারপরে একদম শেষে ব্রঙ্কিওলসটা বিভক্ত হয়ে অ্যালভিওলাই বা অ্যালভিওলার থলিতে পরিণত হয়েছে। এইখানেই মূলত গ্যাসের আদান প্রদান হয়। তাহলে এরপর আছে লাংস বা ফুসফুস। There is a pair of lungs in thoracic cavity. তো বক্ষগহ্বরের মধ্যে এক জোড়া ফুসফুস আছে। Its color is pink, red and looks like sponge. তো এর যে রংটা সেটা গোলাপি লাল রঙের এবং স্পঞ্জের মতো দেখতে। নেক্সট বলছে রাইট লাংস ইজ লার্জার ইন কম্পারিজন টু লেফট লাং। তো ডান পাশের যে ফুসফুসটা এটা তুলনামূলকভাবে বড় বাঁ পাশের ফুসফুসের থেকে। নেক্সট বলছে ইচ লাং ইজ সারাউন্ডেড বাই এ মেমব্রেন হুইচ ইজ কল্ড প্লুরাল মেমব্রেন। আর প্রত্যেক ফুসফুস একটা বাইরের আবরণী দ্বারা ঢাকা থাকে, ওই আবরণীকে বলা হয় প্লুরাল পর্দা। তাহলে ফুসফুসের আবরণীকে বলা হয় প্লুরাল পর্দা। এরপর আসে দেয়ার ইজ এ নেটওয়ার্ক অফ ব্লাড ক্যাপিলারিস। ফুসফুসের মধ্যে, ঠিক আছে, এবং এই ফুসফুসে রক্তের নালিকা বা রক্তবাহ আছে, যেটা জালের মতো ছড়িয়ে আছে। নেক্সট বলছে হিয়ার অক্সিজেন এন্টার্স ইনটু দ্য ব্লাডস অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড রিলিজ আউট ফ্রম ব্লাড। তো এইখানেই অক্সিজেন প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড এখান থেকে মুক্ত হয়, ঠিক আছে। মানে রক্তের মধ্যে অক্সিজেন এখানেই প্রবেশ করে এবং রক্ত থেকে আবার কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বের হয়।
এরপরে বলছে দ্য প্রসেস অফ রেসপিরেশন ক্যান বি ডিভাইডেড ইনটু 4 পার্টস। আর এই ফুসফুসের যে রেসপিরেশন বা শ্বাস প্রশ্বাস যে প্রক্রিয়াটা হচ্ছে এটা মূলত চারটি অংশে বিভক্ত করা হয়েছে। এক নম্বর যেটা বলছে এক্সটার্নাল রেসপিরেশন, মানে বহি শ্বাস প্রশ্বাস। 2 নম্বর বলছে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, মানে গ্যাসের মানে ওই গ্যাসগুলো যেগুলো ফুসফুসের মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করছে সেগুলোকে শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছে নিয়ে যাওয়া, এটা 2 নম্বর কাজ বলছে। এবং 3 নম্বর যে কাজটা ইন্টারনাল রেসপিরেশন, মানে অন্তঃশ্বাস প্রশ্বাস যেটা শেষ যেটা সেলুলার রেসপিরেশন, ঠিক আছে, বা কোষের শ্বসন বা কোষের শ্বাস প্রশ্বাস। ওকে, নেক্সট দেখো বলছে 1 নম্বর এক্সটার্নাল রেসপিরেশন। দিস ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। তো এক্সটার্নাল রেসপিরেশন মানে ফুসফুসের মধ্যে যে সংগঠিত হচ্ছে যে ক্রিয়াটা সেটাকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ব্রেদিং, মানে শ্বাস নেওয়া বা ছাড়া, এবং 2 নম্বর এক্সচেঞ্জ অফ গ্যাস, মানে গ্যাসের আদান প্রদান, ঠিক আছে। তো ব্রেদিং কাকে বলছে দেখো, ইন লাংস এয়ার ইজ টেকেন অ্যান্ড গিভেন আউট অ্যাট এ সার্টেন রেট হুইচ ইজ কল্ড ব্রেদিং। তো ফুসফুসের মধ্যে বাতাস একটা নির্দিষ্ট পরিমাণ মতো প্রবেশ করছে আবার বের হয়ে যাচ্ছে, এটাকে এক কথায় ব্রেদিং বলা হয়। নেক্সট বলছে অ্যান অ্যাডাল্ট ব্রেথ অ্যাপ্রক্সিমেটলি 12 to 20 টাইমস ইন এ মিনিট। তো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি 1 মিনিটে 12 থেকে 20 বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এরপরে মেকানিজমস অফ ব্রিদিং। তো এই শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেটা কিভাবে সংগঠিত হচ্ছে সেটা এবার আমরা ডিটেলসে জানব। তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে ইন্সপিরেশন, বা যেটা আমরা শ্বাস গ্রহণ করি, ঠিক আছে। At this stage, air from the environment enters into the lungs through the nasal passages. Due to increase in dimension of thoracic cavity, a low pressure is formed in the lungs and air enters into the lungs from environment. This air continues to enter until the pressure of air inside and outside the body become equal. তো ইন্সপিরেশন আমরা শ্বাস যে শরীরের মধ্যে নিচ্ছি বা বাতাস শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, আমরা পরিবেশ থেকে যে বাতাস ফুসফুসের মাধ্যমে শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি এটাকে বলা হচ্ছে ইন্সপিরেশন। আর এই ইন্সপিরেশনটা মূলত যখন থোরাসিক ক্যাভিটি বা বক্ষগহ্বরের মধ্যে কম চাপ অনুভব হয়, ঠিক আছে, এবং যে ডায়াফ্রাম আছে সেটা প্রসারিত হয়ে যায়, তখন ফুসফুসের মধ্যে পরিবেশ থেকে বাতাস প্রবেশ করে। আর এটা ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে থাকবে যতক্ষণ না পরিবেশের যে চাপ এবং শরীরের ভেতরের চাপ সমান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত পরিবেশ থেকে বাতাস শরীরের মধ্যে প্রবেশ করতেই থাকে। নেক্সট বলছে ডায়াফ্রাম ইজ ফ্ল্যাটেন্ড ডিউরিং ইন্সপিরেশন। ডায়াফ্রাম পুরোপুরি সোজা হয়ে যায় যখন প্রশ্বাস গ্রহণ করি, ঠিক আছে। এবং নেক্সট বলছে এক্সপিরেশন বা নিঃশ্বাস যেটা, ঠিক আছে, আমরা শরীর থেকে যে বাতাসটা বের করে দিচ্ছি বা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি সেটাকে এক কথায় বলা হচ্ছে এক্সপিরেশন। ইন দিস প্রসেস এয়ার কামস আউট অফ দি লাংস। তো এই প্রক্রিয়ার মাধ্যমে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসে। নেক্সট দেখো বলছে কনস্টিটিউশন অফ এয়ার ইন ব্রিদিং। তো আমরা যে এই শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি, ঠিক আছে, প্রশ্বাস নিচ্ছি, তো আমরা যে প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ছাড়ছি এর মধ্যে বাতাসের বিভিন্ন উপাদান কতটা পরিমাণে আছে সেটা ছকের মাধ্যমে দেখো। তো যখন আমরা প্রশ্বাস নিই তখন নাইট্রোজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত সেটা দেখব। তো দেখো নাইট্রোজেন 79%, 79% নাইট্রোজেন আমরা পরিবেশ থেকে নিই এবং 21% অক্সিজেন নিই এবং কার্বন ডাইঅক্সাইড 0.03%, মানে যতটা পরিবেশে আছে ঠিক ততটা অনুপাতে অনুযায়ী আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। এবং নেক্সট বলছে এয়ার এক্সহেলড। দ্য এয়ার এক্সহেলড মানে যতটা বাতাস ছাড়ছি। তো নাইট্রোজেনের পরিমাণ
সেম থাকে, 79% নাইট্রোজেনই থাকবে, এবং অক্সিজেনের পরিমাণ এখানে কমে যাবে, 17% হয়ে যাবে, এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, 4% হবে। ঠিক আছে, এই পার্সেন্টেজগুলো কিন্তু এই পার্সেন্টেজগুলো গুরুত্বপূর্ণ, তাই এগুলো মনে রাখবে। নেক্সট বলছে এভরি ডে অ্যাপ্রক্সিমেটলি 400 ml ওয়াটার ইজ এক্সক্রিয়েটেড আউট থ্রু ব্রিদিং। আমরা প্রত্যেক দিন নিঃশ্বাসের সাহায্যে 400 ml জল শরীর থেকে বাইরে বের করে দিই। নেক্সট বলছে দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার হুইচ ক্যান বি ইনহেলড বাই হিউম্যান ইজ কল্ড টোটাল লাং ক্যাপাসিটি। তো যতটা পরিমাণ বাতাস আমাদের শরীরের মধ্যে, যতটা পরিমাণ বাতাস আমাদের ফুসফুসের মধ্যে প্রবেশ করে, এটাকে বলা হয় ওর ক্যাপাসিটি। নেক্সট বলছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস, এবার গ্যাসের আদান প্রদান হবে। নেক্সট দ্য এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স প্লেস ইনসাইড দ্য লাংস। তো ফুসফুসের মধ্যেই গ্যাসের আদান প্রদান সম্পন্ন হয়ে থাকে। দিস গ্যাসেস এক্সচেঞ্জ টেক্স প্লেস অন দি বেসিস অফ কনসেন্ট্রেশন অফ গ্রেডিয়েন্ট থ্রু নর্মাল ডিফিউশন। আর এই গ্যাসের আদান প্রদান হচ্ছে, এটা বাতাসের মধ্যে যতটা পরিমাণ ওই উপাদান মিশ্রিত আছে তার উপর নির্ভর করে এটা হয়, এবং ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। ঠিক আছে, নেক্সট দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড গ্যাসেস টেক্স প্লেস ডিউ টু দেয়ার ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেশার। তো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই যে আদান প্রদান হয়, এটা ওই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারের কারণে আদান প্রদান হয়ে থাকে। ঠিক আছে, দ্য ডিরেকশন অফ ডিফিউশন ইন বোথ সাইড, আর এই যে ব্যাপন হচ্ছে, এই ব্যাপনের দিক উভয় দিকই হয়ে থাকে। নেক্সট বলছে ডায়াফ্রাম ইজ আর্চড ডিউরিং নর্মাল এক্সপিরেশন। আর ডায়াফ্রাম এখানে সংকুচিত হয়ে যায় বা ধনুকের মতো বেঁকে যায় যখন আমরা নিঃশ্বাস ছাড়ি। নেক্সট বলছে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস, এইখানে গ্যাসের বহন হবে। ঠিক আছে, দ্য প্রসেস অফ রিচিং অফ গ্যাসেস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড from lungs to the cells of body and coming out again to lungs is called transportation of gases. তো এইখানে কি হবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বিভিন্ন কোষে কোষে পৌঁছে যাবে, এবং আবার ওই সমস্ত কোষ থেকে ওই গ্যাসগুলো মানে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডগুলো আবার ফুসফুসে ফিরে আসে, এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন অফ গ্যাসেস। নেক্সট ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন টেক্স প্লেস বাই হিমোগ্লোবিন প্রেজেন্ট ইন ব্লাড। তো অক্সিজেনের যে ট্রান্সপোর্টেশন হচ্ছে বা বহন হচ্ছে, মানে ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে নিয়ে যাচ্ছে, এটা রক্তের হিমোগ্লোবিন বহন করে নিয়ে যায়। ঠিক আছে, নেক্সট ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম সেলস টু লাংস টেক্স প্লেস বাই হিমোগ্লোবিন অনলি টু এক্সটেন্ট অফ 10 to 20%। এইবার দেখো এখানে বলছে কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, ঠিক আছে, কোষের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে ফুসফুসে বহন করে নিয়ে আসে এই হিমোগ্লোবিনই, যেটা 10 থেকে 20% থাকে। নেক্সট বলছে ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাইঅক্সাইড টেক্স প্লেস থ্রু সার্কুলেশন অফ ব্লাড। তো কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন হচ্ছে, এটা ব্লাড সংবহনের মাধ্যমেই সম্পন্ন হয়। নেক্সট বাই মিক্সিং উইথ প্লাজমা। তো প্লাজমার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড মিশে পরিবহন হয়। তো কার্বন ডাইঅক্সাইড ফর্মস কার্বনিক অ্যাসিড আফটার মিক্সিং ইন প্লাজমা। তো কার্বন ডাইঅক্সাইড প্লাজমার সঙ্গে মিশে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। ট্রান্সপোর্টেশন অফ 7% কার্বন ডাইঅক্সাইড টেক্স প্লেস ইন দিস ফর্ম। আর কার্বন ডাইঅক্সাইডের 7% এইভাবেই বহন করে নিয়ে যায় শরীরের কোষ থেকে ফুসফুসে। ঠিক আছে, বি বলছে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেটস। তো বাইকার্বনেটের হিসাবেও অক্সিজেন বহন হয়। 70% part of carbon dioxide in the form of bicarbonate is transported. তো এইখানে বলছে কার্বন ডাইঅক্সাইডের 70% এখানে বাইকার্বনেট রূপে পরিবহন হয়। It mixes with potassium and sodium of blood and forms potassium bicarbonate and sodium bicarbonate. তো এটা পটাশিয়াম এবং সোডিয়ামের সঙ্গে মিশে পটাশিয়াম বাইকার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটে রূপান্তরিত হয়, তারপর শরীরের বিভিন্ন কোষ থেকে আবার ফুসফুসে ফিরে আসে। নেক্সট বলছে ইন্টারনাল রেসপিরেশন বা অন্তঃশ্বাস প্রশ্বাস যেটা বলে। ইনসাইড দ্য বডি, শরীরের ভেতরে গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক্স প্লেস বিটুইন ব্লাড অ্যান্ড টিস্যুস ফ্লুইড
which is called internal respiration. তো গ্যাসীয় যে আদান প্রদান রক্ত এবং তরল যে কলা আছে সেই তরল কলা এবং রক্তের মধ্যে যে আদান প্রদান হচ্ছে এটাকে বলা হচ্ছে অন্ত শ্বাস প্রশ্বাস, যেটাকে ইন্টারনাল রেসপিরেশন বলে। নেক্সট বলছে নোট, দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ ইন লাংস ইজ কল্ড এক্সটার্নাল রেসপিরেশন। ফুসফুসের মধ্যে যে গ্যাসের আদান প্রদান হয়, ঠিক আছে, এটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। এবং রক্ত এবং তরল যে কলা আছে সেই তরল কলার মধ্যে যে আদান প্রদান হয় সেটা ইন্টারনাল রেসপিরেশন বলে। দুটোর মধ্যে পার্থক্য এখানে, ঠিক আছে। পরের দেখো সেলুলার রেসপিরেশন। গ্লুকোজ ইজ অক্সিডাইজড বাই অক্সিজেন রিচড ইনটু সেলস। দিস প্রসেস ইজ কল্ড সেলুলার রেসপিরেশন। তো দেখো বলেছে অক্সিজেন যখন কোষের মধ্যে পৌঁছায় তখন গ্লুকোজ জারিত হয়, ঠিক আছে, জারিত হয়, এটা মূলত বলা হয় সেলুলার রেসপিরেশন, ঠিক আছে। গ্লুকোজ জারিত হলে অক্সিজেনের সঙ্গে মিশে তাকে বলা হয় সেলুলার রেসপিরেশন। এরপরে টাইপস অফ সেলুলার রেসপিরেশন। তো সেলুলার রেসপিরেশন এর বিভিন্ন ধরন আছে, এটা মূলত দুই ধরনের, ঠিক আছে। একটাকে বলা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন আর একটা অ্যারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক হলো মূলত যেটা অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় বা অবাধ শোষণ যেটাকে বলে, এবং অ্যারোবিক রেসপিরেশন যেটা অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয়, যেটা সবাধ শোষণ বলে, ঠিক আছে। অ্যানারোবিক বা অবাধ শোষণ সম্পর্কে আমরা বিস্তারিত এবার জানি। ফার্স্ট দেখো বলছে ইফ দ্য অক্সিডেশন অফ ফুড টেক্স প্লেস ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন। তো আগে যেটা বললাম, যদি খাবারটা জারিত হয় অক্সিজেনের অনুপস্থিতিতে তাকে অ্যানারোবিক রেসপিরেশন বা অবাধ শোষণ বলে। নেক্সট, ডিউরিং দিস অনলি 2 ATP molecules are produced from 1 molecules of glucose। তো একটা গ্লুকোজ মলিকিউল থেকে দুটো ATP মলিকিউল তৈরি করে, ঠিক আছে, একটা গ্লুকোজ থেকে দুটো ATP অণু তৈরি করে। নেক্সট বলছে ফাইনাল প্রোডাক্ট of anaerobic respiration in animal tissues like skeletal muscle cells is lactic acid। তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে যে শেষ উপাদানটা তৈরি হবে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখানে দেখো বলেছে একনো গ্লুকোজ, এটা জারিত হবে, একনো গ্লুকোজের সংকেত হলো C6H12O6, এটা জারিত হবে, জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে 2C3H6O3 এবং 2 ATP অণু শক্তি উৎপন্ন করবে। এটা প্রাণীদের ক্ষেত্রে। যদি উদ্ভিদ হয় বা ইস্ট বা কিছু ব্যাকটেরিয়া হয় তাহলে ইথাইল অ্যালকোহল এবং ইথানল তৈরি করবে, ঠিক আছে। এটা দেখো তার সমীকরণ, যে গ্লুকোজ এখনো গ্লুকোজ 2C2H5OH ইথাইল অ্যালকোহল তৈরি করবে এবং 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এবং শক্তি তৈরি করবে। এটা প্লান্টের ক্ষেত্রে বা ইস্ট বা অ্যালকোহলের ক্ষেত্রে, ইস্ট বা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এরপর আছে অ্যারোবিক রেসপিরেশন বা সবাধ শোষণ। ইট টেক্স প্লেস ইন দি প্রেজেন্স অফ অক্সিজেন। সবাধ শোষণ অক্সিজেনের উপস্থিতিতে সম্পন্ন হয়। দ্য কমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ টেক্স প্লেস। আর এই সবাধ শোষণে কিন্তু গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, ঠিক আছে। এর জন্য এখানে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করবে। এরপরে দেখো বলছে অ্যাজ এ রেজাল্ট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O is formed and energy is released in huge amount। তো দেখো সম্পূর্ণ জারণ হলে এইখানে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করবে এবং অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করবে। তো রাসায়নিক সমীকরণটা দেখো, এক অণু গ্লুকোজ C6H12O6 এবং 6 অণু অক্সিজেন, এটা জারিত হলো, জারিত হওয়ার পরে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল এবং 2870 কিলোজুল এনার্জি তৈরি করবে, যেটা এটিপিতে 38 অণু এটিপি, ঠিক আছে। নেক্সট দেখো বলছে দ্য কমপ্লেক্স প্রসেস ইন সেলুলার রেসপিরেশন ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। আর এই সম্পূর্ণ যে সেলুলার রেসপিরেশন হচ্ছে এটা বেশ জটিল প্রক্রিয়া, এটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। প্রথম যেটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটা সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়, এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রেবস সাইকেল। দ্বিতীয়টা হলো ক্রেবস সাইকেল, যেটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। তো গ্লাইকোলাইসিস সম্পর্কে বিস্তারিত দেখি। ইটস স্টাডি ওয়াজ ফার্স্ট ডান বাই মেয়ারহফ প্যাথওয়ে। তো এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা প্রথম 3 জন বিজ্ঞানী, এমবেডেন, মেয়ারহফ এবং প্যাথওয়ে, এই 3 জন লক্ষ্য করেছিল।
therefore it is also called EMP পথ। তাই ওই তিনজনের নামের প্রথম অক্ষর নিয়ে এটাকে EMP পথ বলা হয়। ঠিক আছে। Glycolysis is present in both types of respiration, aerobic and anaerobic. This process takes place in cytoplasm. আর এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা অবাত শোষণ এবং সবাত শোষণ দুটোর মধ্যেই সম্পন্ন হয়, আর এটা সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। ঠিক আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে গ্লাইকোলাইসিস কোথায় সম্পন্ন হয়। সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটা হবে সাইটোপ্লাজম। পরের কোশ্চেন, পরের দেখো বলছে as a result of decomposition of one glucose atom in glycolysis 2 atoms of pyruvic acid is formed। তো এখানে এক অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিসের মধ্যে জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তো এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। এরপরে বলছে টু স্টার্ট দিস প্রসেস 2 atoms of ATP, ATPর পুরো নাম হলো adenosine triphosphate, takes part, but at the end of this process 4 atoms ATP are obtained। তো এখানে দুটো পরমাণু ATP নিয়ে শুরু হয়, কিন্তু এই প্রক্রিয়ার শেষে 4টি পরমাণু ATP উৎপন্ন হয়। ঠিক আছে। Therefore, as a result of glycolysis 2 atoms of ATP are obtained, 16,000 calorie 2 multiply 8,000 energy is obtained। তো এখানে দেখো বলে দিয়েছে যার ফলস্বরূপ 2 যে পরমাণু ATP এটা মূলত একটা পরমাণু 8,000 ক্যালোরি শক্তি উৎপন্ন করে, তাহলে দুটো যে পরমাণু এটা থেকে মোট 16,000 ক্যালোরি শক্তি উৎপন্ন করছে। এখানে এটাই বলেছে। নেক্সট দেখো বলছে দেয়ার ইজ নো নিড অফ অক্সিজেন ইন গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসে কিন্তু কোনো অক্সিজেনের দরকার পড়ে না। ঠিক আছে, এই কারণের জন্যই এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা অবাত এবং সবাত শোষণ দুটোর মধ্যেই সম্পন্ন হয়। নেক্সট, হেন্স দিস প্রসেস ইজ সিমিলার ইন বোথ অ্যানারোবিক অ্যান্ড অ্যারোবিক রেসপিরেশন। এই কারণের জন্য সবাত শোষণ এবং অবাত শোষণ এই দুটোর ক্ষেত্রে একই প্রক্রিয়ায় গ্লাইকোলাইসিস সম্পন্ন হয়। ঠিক আছে। পরে ইন দিস 4 molecule of hydrogen atoms, in this 4 molecule of hydrogen form which is used in converting NAD to NADH2। তো এই প্রক্রিয়ায় NAD যখন NADH2 তে রূপান্তরিত হয় তখন 4টে হাইড্রোজেন অণু তৈরি হয়। তো এটা ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।